প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কিছুদিন আগে আমি আমার দেশের বাড়ি নোয়াখালী হাতিয়ায় গিয়েছিলাম। যাওয়া আসা সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ভিডিও তৈরি করে রেখেছি, আজকে আপনাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। আমরা হাতিয়া গিয়েছিলাম সদরঘাট হয়ে যেতে লঞ্চে করে যেতে হয়। তাই আমরা বাসা থেকে সোজা রওনা হয়ে লঞ্চে উঠে গেলাম। যাত্রার সঙ্গী হিসেবে থাকছে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমার ছোট ভাই। আমাদের হাতিয়া অঞ্চলে যাওয়ার ব্যবস্থা সড়ক পথও রয়েছে। সড়ক পথে যেতে হলে নোয়াখালী হয়ে যেতে হয়, তাও সামান্য একটু নদীপথ পড়ে। আজকে আমরা যে পথে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা সদরঘাট হয়ে লঞ্চে করে অনেকগুলি ঘাট ধরবে, তারপর আমাদের হাতিয়া একেবারে শেষ গন্তব্যস্থল। আমার কাছে বরাবরই লঞ্চে করে হাতিয়ায় যেতে খুব ভালো লাগে, কিন্তু আসার সময় খুব কষ্ট হয়। সারাদিন লঞ্চের ভিতরে বসে থাকতে হয়। এর জন্য সবসময় চেষ্টা করি আসার সময় নোয়াখালী হয়ে আসার জন্য। লঞ্চে করে যাওয়ার সময় লঞ্চ ছাড়ার আগে মানুষের তাড়াহুড়ো, লঞ্চে উঠা নামা এবং ফেরিওয়ালাদের হইহুল্লো দেখতে খুব ভালো লাগে, এবং ভালো লাগে সূর্য ডোবা দেখতে। মাঝে মাঝে এরকম দু একটা বড় বড় ট্রলার আসা যাওয়া করে, তাও দেখতে খুব ভালো লাগে। আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে। এখন আমরা বারান্দায় বসে বাদাম খাচ্ছি এবং আশেপাশের পরিবেশগুলো দেখছি। সারা রাত লঞ্চে থাকার পরে এখন ভোর হয়ে আসতেছে। রাতে বেশ কয়েকটি ঘাট ধরেছে, মানুষগুলো নিজ গন্তব্যে নেমে গিয়েছে। আমার পথ যেন শেষ হচ্ছে না, কখন দেখা যাবে প্রাণের হাতিয়া, প্রিয় মাতৃভূমি, আমার বাপের দেশ, যাব কখন বাপের বাড়ি। পথ চেয়ে রয়েছি মনপুরা ঘাটটা দেখার জন্য। মনপুরা ঘাটটা দেখা গেলে মনপুরা ধরে কিছুক্ষণের মধ্যে হাতিয়া ঘাট ধরে যায়। অবশেষে কাঙ্ক্ষিত সেই হাতিয়ার দৃশ্যপট দেখা যাচ্ছে। দূর থেকে চোখের সামনে ভেসে উঠতেছে আমার হাতিয়া, প্রাণের দ্বীপ। হাতিয়ার আকাশটাতে ভোরের সূর্য দেখা যাচ্ছে। একই সূর্য আমি প্রতিদিন দেখি, কিন্তু এ যেন এক নতুন সূর্য, নতুন সূর্যের আলো আমার কাছে তাই মনে হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমি হাতিয়া ঘাটে পৌঁছে যাব। ছোট ছোট চর, ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে এদিক ওদিক দিয়ে। অবশেষে হাতিয়া ঘাটে এসে পৌঁছে গেছি। এটা যেমন আমার কাছে খুব আনন্দের বিষয়, তেমনি অনেক বড় কষ্টের বিষয়। আমি প্রতিবার দেশে আসলে আমার আব্বা এখানে ঘাটে এসে দাঁড়িয়ে থাকতো, কখন লঞ্চের দেখা পাওয়া যায়, কারণ লঞ্চের ভেতরে আমি আছি তাই। কিন্তু কিছুদিন আগে আমার আব্বা আল্লাহর মেহমান হিসেবে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরবাসী হয়ে গেছেন। তাই আজকে আর আমার জন্য ঘাটে অপেক্ষা করার মতো কেউ নেই। ঘাটে হাজারো মানুষের ভিড়ে আমি সেই পাকা চুলওয়ালা বয়স্ক লোকটা, যে আমার অপেক্ষায় ভোর রাত থেকে এই সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকতো এই ঘাটে, সেই লোকটাকে দেখছি। কিন্তু কোথাও আমার সেই লোকটাকে আর দেখা যাচ্ছে না, কখনো দেখা যাবেও না। তবুও মনটা মানছে না, চোখ এদিক ওদিক শুধু ঘুরে ঘুরে দেখছে। ঘাট থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এ আমার মায়ের নামে বাবার করা ঘর। এই ঘরটার মধ্যে আমার বাবার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। যেদিকে তাকাই মনে হয় কোথাও না কোথাও আমার বাবা বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এ বুঝি নাম ধরে ডাক দিচ্ছেন। বাড়িতে সবার সাথে দেখা করলাম। বাইরে আমাদের দুপুরের খাওয়ার আয়োজন চলছে। আজকের এই খাবারটা আমাদেরকে খাইয়েছেন আমার ছোট ফুপি। বাড়িতে অনেক মেহমান আসছে, তাই অনেক বেশি খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আমি এবং আমার বড় ভাইয়া একটু রান্নার কাজে হাত লাগানোর চেষ্টা করেছি। রান্নাটি করা হয়েছে করিম ভাইয়ের সাহায্যে বাবুর্চির হাতে। আমরা শুধু মাঝে মাঝে গিয়ে চেক করে দেখেছি রান্না কতটা শেষ হয়েছে, আর এভাবে একটু পণ্ডিতি করা হয়েছে।
অনেকগুলো আইটেমে রান্না করা হয়েছে এবং সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। যেই উদ্দেশ্যে আমার ছোট ফুপি এই রান্নাটা আমাদেরকে করে খাইয়েছেন, আল্লাহ আমার ছোট ফুপির সেই নেক উদ্দেশ্যটা পূরণ করুক। আজ বাবার বাড়িতে দ্বিতীয় দিনে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম। পিকনিকের আয়োজনে যা যা থাকছে আপনারা একবার দেখে বুঝে নিয়েন। অনেক ধরনের আইটেম কেনা হয়েছে। জনপ্রতি 200 টাকা চাঁদা ধরে বড় ভাইয়া অনেক টাকা কালেকশন করে বাজারে গিয়েছিলেন এবং সবার পছন্দ মতো অনেক বাজার করে নিয়ে আসছেন, যাতে করে সবাই একসাথে মনের মতো করে আনন্দ করে একটি পিকনিক করতে পারে। আমার বড় ভাইয়া বাজার করতে কোনো ত্রুটি রাখে না। নুন থেকে পানচুন পর্যন্ত আমার বড় ভাইয়ার নজর থেকে বাদ যায় না। তাই আজকেও একই রকমভাবে বড় ভাইয়া পিকনিকের আয়োজনে সব কিছু রেখেছেন এবং পিকনিকের বাজার দেখে সবাই খুশি হয়েছেন। শুধুমাত্র যে দুপুরের জন্য রান্না করা হবে তা না, বিকেলের নাস্তার আয়োজনটাও এই পিকনিকের মাধ্যমেই হবে। তাই চাল, ডাল, মুরগি, মাংসর পাশাপাশি বিকেলের আয়োজনের জন্য নুডলস হতে শুরু করে অনেকগুলো আইটেম নিয়ে এসেছেন। আমরা চাচা জ্যাঠো ভাই বোনেরা যতজন আছি তার মধ্যে হয়তো 2-4 জন বাকি ছিলেন, আর না হলে সবাই একসাথে বাড়িতে যাওয়া হয়েছিল। আমাদের এই বাড়িতে যাওয়াটা হয়েছিল আমার ছোটো ফুপির জন্য। আমার ছোটো ফুপি চাইছেন যে সবাই একসাথে একটা দিন ভালোভাবে কাটাই। উনি প্রতি বছরেই এই উদ্যোগটা নিয়ে থাকেন এবং আমরা ওনার এই উদ্যোগটাকে সম্মান জানিয়ে সবাই চেষ্টা করি যে যেখানে থাকি না কেন এই দিনটাতে যাতে ফুপির কাছাকাছি থেকে ফুপিকে এবং আমরা নিজেরাও অনেক আনন্দ উপভোগ করতে পারি। এই পিকনিকের আয়োজনের রান্নাগুলো সবাই ভাগাভাগি করলেও মুরগির রোস্ট ফুপি নিজে হাতে করেছিলেন এবং খিচুড়িটা আমি নিজে হাতে করেছিলাম। আর বিকেলবেলায় যে নাস্তাগুলো তৈরি করা হয়েছিল সেগুলো কে করেছে আমি ঠিক জানি না। বাপের বাড়িতে বেড়াতে গেলে কখন কোথায় আড্ডা মারি কোনো নিজের কাছেও খবর থাকে না। একবার এক ঘরে একবার এক বাড়িতে গিয়ে সময়টা কিভাবে পার হয়ে যায় নিজেও টের করতে পারি না। ফুপি যে রোস্ট রান্না করেছিল আমি সেই ভিডিওটি করিনি, কিন্তু আমার রান্নার সামান্য একটুখানি ভিডিও করে রেখেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবার ঘরের সামনে উঠোনের একপাশে গর্ত করে ইট দিয়ে চুলা তৈরি করা হয়েছে এবং এখানে বেশ ধুমধামে সবাই রান্নার কাজে সহযোগিতা করতেছে। রাঁধুনি কিন্তু আমি। আমার বড় ভাবিকে আমি রান্নার সহযোগী হিসেবে ধরে নিয়েছি, কারণ উনি মাঝে মাঝে আসে এইভাবে খুসনি দিয়ে একটু নাড়ানাড়িয়ে করেছিলেন। পুরো রান্নার কাজটা আমাকে করতে হয়েছিল। অবশ্য এই কাজে অনেকে সহযোগিতা করেছেন। কেউ হাতে হাতে কাজ করে দিয়েছেন, কেউ বসে বসে আড্ডা মেরেছেন, কেউ আবার এভাবে না ওভাবে করলে ভালো হবে, বেরেস্তা করলে ভালো হবে, কেউ বলে পেঁয়াজটা কাঁচা দিলে ভালো হবে, কেউ বলে কাঁচামরিচ বেশি দিও, কেউ বলে শুকনো মরিচ বাটা পাশাপাশি ভর্তা করলে ভালো হবে। মহা ধুমধামের মধ্য দিয়ে আমাদের পিকনিকের আয়োজনটা খুব ভালোভাবে চলছে। বড় বড় 3 পাতিলে 3 বার এভাবেই আমাকে খিচুড়ি রান্না করতে হয়েছিল। এই নাড়ানাড়ির কাজটা দেখতে যতটা সহজ, করতে খুব কঠিন, কারণ চুলার আগুনের ধোঁয়া চোখ মুখ জ্বলে যাচ্ছে। তবুও কষ্ট করে হলো রান্নাটা করা লাগতেছে, কারণ বাড়ির সবাই আমাকে খুব ভালো রাঁধুনি মনে করেন। মূলত আমি এই পেজটি খোলার পর থেকে আমার ভিডিওগুলো দেখে আমার আত্মীয় স্বজন ভাই বোনেরা মজা করে আমাকে বিশেষ নামেই ডাকে। সন্ধ্যার ব্যাপারটা আরও মজার বিষয়। সবাই একসাথে বাড়ির পাশের চায়ের দোকানে আড্ডা দেওয়া, চা নাস্তার কাজটা আমরা ওখানেই সেরে ফেলি। খুব ভালো লাগে এই কাজটি। মনে হচ্ছিল আমাদের ছোটবেলায় ফিরে চলে গিয়েছিলাম। বড় হয়ে গিয়েছি তো কি হয়েছে, বাপের দেশে এখনও আমরা ছোট সেই আগের মতোই রয়ে গেছি সবার কাছে। পরের দিন আমরা বেড়াতে গিয়েছিলাম আমার ননসের বাসায়। ননসের বাসার পাশে দ্বীপ উন্নয়ন সংস্থা। এটি দেখতে খুবই সুন্দর, পার্কের মতো সাজানো গোছানো।
দীপুন্নয়ন ঢুকার আগে শাপলা পুকুরে যে কারো নজর কেড়ে নেবে। আমি যখন আমার ননদের বাসায় বেড়াতে যাই তখন একবার হলো দীপুন্নয়ন সংস্থায় ঘুরতে যাই। আমার কাছে খুব ভালো লাগে। এখানে হাজারো রকমের ফুলের গাছ দেখতে পাওয়া যায়। ছোট্ট একটি শিশু পার্কও রয়েছে। আমাদের হাতিয়াতে এত সুন্দর জায়গা আছে যা দেখলে আপনারা বিশ্বাস করবেন। এখানে ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না। এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দীপুন্নয়ন সংস্থাটি। আমাদের হাতিয়ার সবাই এখানে একবার হলো ঘুরে আসে, বেড়াতে যায়। বাচ্চাদের খেলাধুলার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আমার ননদের বাড়ির একেবারে কাছে, তাই আমরা সকাল সন্ধ্যা যে কোনো সময় পারলে একবার হলো এখানে ঘুরে আসি। ঘুরতে খুব ভালো লাগে। এত সুন্দর, যেদিকে দু চোখ যায় মনটা ভরে যায়। শহরের ইট পাথরের দেয়ালের ভিতরে থাকতে থাকতে হঠাৎ করে যদি এরকম গ্রামীণ পরিবেশে ঘুরতে যায়, তাও আবার নিজের বাবার দেশে, শ্বশুরের দেশের, তখন তো ভালো লাগারই কথা। আমি এখানে ঘুরতে গিয়েছিলাম আমার ননদের ছেলে ফাইয়াজকে নিয়ে। সাথে ছিল আমার ছেলে মেয়ে, ননদের মেয়ে, আরও একজন নতুন সদস্য ছিল। সে আমার ননদের মেয়ের বাচ্চা, আমার নাতি, আমার ভাই। একেবারে ছোট ছিল, তাই ক্যামেরার সামনে তাকে আনার চেষ্টা করিনি। মনে হয় এটি দেখতে খুব ভালো হবে না, আমার নাতির যদি নজর লেগে যায়, তাই নাতিকে নিয়ে আমি দূরে দূরে ঘুরে ঘুরে সব দেখতেছিলাম। আমার নাতিটা একটু বড় হোক, তারপর আপনাদের সবার সামনে নিয়ে আসব। আপনারা যারা হাতিয়ার বাসিন্দা তারা যদি আগের থেকে এই দীপুন্নয়ন দেখে থাকেন তাহলে হয়তো তাদের কাছে বেশি একটা ভালো লাগবে না। আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব, সময় পেলে এত সুন্দর জায়গা দেখা থেকে বিরত থাকবেন না। একবার হলো এই জায়গাটি ঘুরে দেখে আসবেন। আর যারা এখনও হাতিয়া সম্বন্ধে কিছুই জানেন না কিন্তু হাতিয়া দেখতে চান, তারা হাতিয়া গেলে উস্কালি হয়ে দীপুন্নয়ন যাবেন, গিয়ে আমাদের এই সুন্দর জায়গাটি দেখে আসবেন। মনোরম পরিবেশ, কি সুন্দর পুকুর ঘাট। সবার স্বপ্ন থাকে এমন একটি দেশে বাড়ি তৈরি করার। আমিও তার ব্যতিক্রম নই। আমারও ইচ্ছে আমার দেশে এমন একটি বাড়ি তৈরি করার। যদি আল্লাহ আমার কোনো দিন স্বপ্ন পূরণ করার জন্য তৌফিক দান করেন, আমি অবশ্যই চেষ্টা করব গ্রামীণ এই খোলামেলা পরিবেশে এমন একটি বাড়ি তৈরি করে নিজে বসবাস করার জন্য। হয়তো এত বড় পরিসরে পারবো না, কিন্তু ছোট হলেও চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছে। আর এই দীপুন্নয়ন সংস্থাটি দেখলে সবারই ইচ্ছে করবে এরকম একটি দেশে বাড়ি তৈরি করা। হাতিয়ার সব কয়টি বাড়ি খুব সুন্দর, তবুও দীপুন্নয়ন সংস্থাটি খুব আলাদাভাবে তৈরি করা হয়েছে। এটি যেমন বাড়ি তেমনি একটি অফিসও বটে। এখানে একটি রেডিও স্টেশনও রয়েছে। সম্ভবত নামটি সাগরদ্বীপ রেডিও স্টেশন। এরপর আমরা ঘুরতে গিয়েছিলাম কাজির বাজার। কাজির বাজার নাম হলো, এটি একটি সমুদ্র সৈকত। হাতিয়ার মধ্যে খুব সুন্দর একটি সমুদ্র সৈকত। এখানে শামুক কুড়ানো খুবই মজার বিষয়। আমার মেয়ে যখনই এই সমুদ্র সৈকতে ঘুরতে যায়, শামুক কুড়ানোর কাজটা তার খুব একটি বড় ধরনের কাজ হয়ে দাঁড়িয়ে যায়। সে শামুক কুড়াবে এবং ওই শামুক এনে বাসায় শোকেসে সাজিয়ে রাখবে। ব্যাপারটা আমার কাছেও খুব মজা লাগে। আমিও ওর সাথে তাল মিলিয়ে ঝিনুক কুড়াতে থাকি। আর আমার ননদের মেয়েও আমাদেরকে সহযোগিতা করে, তাই আমরা অনেকগুলো ঝিনুক কুড়িয়ে বাসায় নিয়ে আসি। আমাদের হাতিয়ার এই সুন্দর সমুদ্র সৈকতটি কোনো অংশে কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্যের চেয়ে কম নয়। এখানে হয়তো বড় বড় দালানকোঠা, বড় বড় হোটেল নেই, কিন্তু বড় বড় সেই ঢেউগুলো রয়েছে। মন মাতানো খোলা হাওয়া, সাগরের বড় বড় ঢেউ, সব কিছু ছেড়ে সন্ধ্যা নামিয়ে আসতে আমরা বাড়ির দিকে রওনা হব। এক পলকে সূর্য ডোবাটা দেখে নিয়েছি। এ যে কত সুন্দর তা না দেখলে বুঝবেন না। সাগর পাড়ে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখাটা ভাগ্যের বিষয়।
এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। পরের দিন ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। মাঝখানে 3 দিন ছিলাম দেশের বাড়িতে। এই 3 দিনে কত হাজার স্মৃতি নিয়ে চলে আসতেছি তা বলে বোঝানো সম্ভব না। ইচ্ছে করছে অনেক দিন থেকে যেতে, কিন্তু সম্ভব না, ফিরতে হলো। কিন্তু মনের মাঝে হাতিয়ার সৌন্দর্য, হাতিয়ার জন্য মায়া কান্না রয়ে গেল। হাতিয়া আমার বাবার দেশ, আমার শ্বশুরের দেশ, আমার স্বামীর ভিটে বাড়ি, সবই এখানে। সব আত্মীয় স্বজন সবাই এখানে। চাইলে আমি আবার ফিরে আসতে পারি 2-4 দিন পর বা 2-1 মাস পর। তবুও মনটা যেন হাহাকার করে কেঁদে ওঠে। আবারও চোখের সামনে বাবার চেহারাখানা ভেসে ওঠে। হয়তো বাবা বেঁচে থাকলে ঘাটে আমাকে বিদায় দেওয়ার জন্য আসতেন আমার সাথে, যেমনটা বাবা বেঁচে থাকতে হয়েছিল। আমি হাতিয়ায় বেড়াতে যাওয়ার আগে বাবাকে বলতাম না যে আমি হাতিয়ায় আসতেছি, কিন্তু যে কোনোভাবে আমার আব্বা জেনে যেতেন এবং ঘাটে এসে দাঁড়িয়ে থাকতেন। আর যাওয়ার আগে আমাকে এই ঘাটে আবার বিদায় জানানোর জন্য আসতেন। যত দূর চলে আসতাম, পিছনের দিকে তাকিয়ে দেখতাম আমার বাবার সেই পাকা চুলগুলো দেখা যায়। এত হাজার মানুষের মাঝে পাকা চুলওয়ালা ওই লোকটা আমার পরিচিত, কিন্তু আজ আর সেই লোকটাকে দেখা যাচ্ছে না। এটাই আমার জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয়। হাতিয়া ছেড়ে নোয়াখালী ঘাটে চলে আসলাম। কিছুক্ষণ পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব নোয়াখালী ছেড়ে। তখন আমার প্রাণের হাতিয়াটা অনেক দূরে হয়ে যাবে। আমি যখন আবার হাতিয়া যাব তখন আবারও চেষ্টা করব আপনাদের জন্য হাতিয়ার সুন্দর সুন্দর জায়গার ছবিগুলো তুলে দেখানোর জন্য, সুন্দরভাবে ভিডিও তৈরি করে হাতিয়াটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। যারা হাতিয়ার মানুষ তাদের কাছে তো হাতিয়া ভালো লাগে, আর যারা হাতিয়ার মানুষ না তাদের কাছেও হাতিয়া খুব ভালো লাগবে। হাতিয়া এত সুন্দর যা না দেখলে আপনি বুঝবেন না। এই জন্য সবাইকে অনুরোধ করব, শীতকাল আসলে আপনারা হাতিয়ায় বেড়াতে যাবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন আমাদের প্রাণের দ্বীপ হাতিয়া কেমন লাগে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।